আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজ 15ই ডিসেম্বর, চলছে বিজয়ের মাস। আগামীকাল আমাদের মহান বিজয় দিবস। এই বিশেষ সময়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা বাঙালির মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ নির্যাতিতা মা বোনের গভীর স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই মুক্তিযুদ্ধের সাথে যে সকল যোদ্ধা আমাদের তাদের বীরত্বের সাথে বীরত্ব দেখিয়ে আমাদের এই স্বাধীনতার মহান সূর্য ছিনিয়ে এনেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে টক অফ দ্য উইকের নবম পর্ব শুরু করছি। আজকের বিষয় নির্বাচনী রাজনীতি, প্রেক্ষাপট সিরাজগঞ্জ 5 আসন। আজকের আলোচনায় অতিথি হিসেবে যুক্ত রয়েছেন আমাদের স্বতন্ত্র এমপি প্রার্থী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর আব্দুল্লাহ আল মামুন। যুক্ত রয়েছেন সাবেক আমার বর্তমান উপজেলা বিএনপির সভাপতি জনাব জাহিদ মোল্লা, এবং কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব তাজউদ্দিন আহমেদ। আমরা আলোচনাটা শুরু করতে চাই। আপনারা সবাই অবগত আছেন, বর্তমানে নির্বাচন কমিশন ইতোমধ্যে তাদের তফসিল ঘোষণা করেছে। তফসিল ঘোষণার পর বর্তমান পর্যায়ে যেটা চলছে সেটা হলো মনোনয়নপত্র আপিলের যে শুনানি সেটা চলছে 18 তারিখ পর্যন্ত। এটা 18 তারিখে প্রতিজ্ঞাবদ্ধ হবে। ইতোমধ্যেই নির্বাচনী রাজনীতি সরগরম হয়ে যাচ্ছে। আমরা আমাদের সিরাজগঞ্জ 5 আসনেও ইতোমধ্যেই বেশ কয়েকজন প্রার্থী তারা মনোনয়নপত্র দাখিল করেছেন এবং অনেকেই তাদের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোচ্ছেন। ঠিক এই মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাদের মধ্যে যেহেতু উপস্থিত রয়েছেন একজন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ মামুন, আমরা তাকে দিয়ে আজকে আলোচনাটা শুরু করতে যাচ্ছি। আব্দুল্লাহ মামুন ভাই, আপনি তো এক সময় বিএনপি করতেন, দলীয় নেতাকর্মীদের সমর্থনে আপনি একসময় উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন, ধানের শীষের প্রার্থীও ছিলেন একটা সময়, প্রাথমিক পর্যায়ে আপনাকে নমিনেশন দেওয়া হয়েছিল। এই মুহূর্তে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবার ইলেকশনে আসলেন, দ্বাদশ ইলেকশনে। আপনি এখন আপনার অবস্থানটাকে বিএনপির সাথে আপনার বর্তমান সম্পর্কটা কি এবং আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেমন সমর্থন পাচ্ছেন? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আলোচনা অনুষ্ঠানে সম্মানিত দর্শকবৃন্দ এবং সঞ্চালক, আজকের অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে এই প্রশ্নটা করার জন্য। আমি সঞ্চালককে একটু কারেকশন দিতে চাই যে আমি বিএনপি করতাম না, বিএনপি এখনো আমি করি। আমি বিএনপিকে যদি জাতীয়তাবাদী চেতনা বলেন, সেই চেতনা এখনো আমার মধ্যে বিদ্যমান। আমার পিতা বিএনপির একজন সংসদ সদস্য ছিলেন 1991 সালে, প্রতিমন্ত্রীও ছিলেন। সুতরাং বিএনপি বলতে উনি কি বোঝাতে চাচ্ছেন আমি ঠিক শিওর না। বিএনপি এখনো আমি করছি। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, সেটা একটি নির্বাচনী ইস্যু। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো বিএনপি এই মুহূর্তে নির্বাচনের বাইরে রয়েছে এবং নির্বাচনে যারা যাচ্ছেন তাদেরকে বহিষ্কার করছেন। আপনাকেও এর আগে একবার বহিষ্কারাদেশ দেওয়া হয়েছিল। আপনি যদি একটু এটা ক্লিয়ার করতেন। দেখুন, রাজনীতি আসলে জনগণের জন্যই। বিএনপি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই জাতীয় নির্বাচনে অংশ নেবে না। সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমার কথা কি পরিষ্কার বুঝতে পারছেন? আমি আসলে হ্যাঁ, আপনি বোঝা যাচ্ছে রাজনৈতিকভাবে বিএনপি যেহেতু নির্বাচনে যাচ্ছে না, অংশ নিচ্ছেন, সেহেতু
আমার কথাটা একটু বোঝেন। রাজনৈতিকভাবে বিএনপি নির্বাচনে যাচ্ছে না এই সিদ্ধান্তকে আমি সমর্থন করি। আমার জেলা বিএনপি থেকে একটু ফোন আসতেছে, সেই কারণে আমরা কিন্তু রাজনৈতিক প্রতীক পাই নাই। জি জি 18 তারিখে প্রতীক বরাদ্দ। জি আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এলাকার জনগণের প্রয়োজনে আমরা প্রার্থী হয়েছি। জি জি স্বতন্ত্র প্রার্থীদের জন্য বর্তমান নির্বাচন পরিবেশ কি আপনি মনে করছেন আমার কথা নির্বাচনের কি জন্য পরিষ্কার শুনতে পাচ্ছেন? জি 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 আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে। নির্বাচনী পরিবেশ এই মুহূর্তে দেখুন, রাজনৈতিকভাবে এই নির্বাচন করার মতন পরিবেশ আছে কি নাই সেটা প্রমাণ করার জন্য আপনাকে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে। আপনি নির্বাচনে যতক্ষণ না অংশগ্রহণ করছেন ততক্ষণ কিন্তু আসলে বলতে পারছেন না যে এই নির্বাচনটার পরিবেশ আছে কি নাই। এটা মাঠেই আসলে প্রমাণ হবে যে এই নির্বাচনের পরিবেশ আছে কি নাই। জি আপনি এই মুহূর্তে চৌহালি উপজেলায়, যেহেতু এর আগে আপনি নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, এই মুহূর্তে চৌহালি উপজেলা সহ সব জায়গায়, বিশেষ করে বেলকুচি উপজেলার কথা যদি বলি, এই জায়গাতে আপনি কেমন সাড়া পাচ্ছেন? জনগণের সাড়া পেয়েই কিন্তু আমি এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। সাড়া না পেলে কিন্তু আমার স্বতন্ত্র প্রার্থী হওয়ার কোনো প্রশ্ন হতো না। এখানে জনগণেরই দাবি ছিল যে এই এলাকা থেকে, এই আওয়ামী লীগ দুঃশাসন থেকে এই এলাকাটাকে মুক্ত করার জন্য কেউ একজন যেন প্রার্থী হয়। এলাকার জনগণ কিন্তু নৌকার বিপরীতে ভোটটা দিতে চায়, এটা একটা জনগণের প্রতিবাদ বলতে পারেন। সেই প্রতিবাদের অংশ হিসেবে কিন্তু আমি নির্বাচনে প্রার্থী হয়েছি, যেন জনগণ এই প্রতিবাদী ভোটটা অন্তত দিতে পারে তাদের, যে তারা এই আওয়ামী লীগের দুঃশাসনের সময়টাতে থেকে। জি হ্যাঁ, আমি আপনার কাছে আসছি। এবার আমি একটু উপজেলা বিএনপি সভাপতি জাহিদ মোল্লা আপনার কাছে আসবো। আপনি নিশ্চয়ই অবগত আছেন, বা আমরা সবাই অবগত রয়েছি, যেটা জি হ্যালো, আমরা একটু জাহিদ মোল্লার কাছ থেকে শুনে আবার আপনার কাছে আসছি। জি জি হ্যাঁ, নির্বাচন কমিশন নিবন্ধিত থেকে জনগণ চায় যে সেই জায়গা থেকে জনগণ আসলে মুক্তি চায়। জি 44টি রাজনৈতিক দল নিবন্ধিত। এই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যে 32টি রাজনৈতিক দল অংশ নিয়েছে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে, এবং তারা মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে অন্যান্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। 32টি রাজনৈতিক দল মানে আমরা যদি লিটারালি চিন্তা করি যে 4 ভাগের 3 ভাগ অলরেডি এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এসেছে। তো বিএনপি কি জন্য নির্বাচনে আসলো না? তারা সুষ্ঠু নির্বাচনের জন্য অন্যরা আশ্বস্ত হলেও বিএনপি কেন আশ্বস্ত হতে পারছে না? এই প্রশ্নটি দিয়ে শুরু করব। জনাব জাহিদ মোল্লা, আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার যাতে থাকে দেশে সমন্বিত, সেই লক্ষ্যেই এই দলটি একটা বৃহত্তম দল এবং সবচেয়ে জনপ্রিয় দল। এই দল জনগণের অধিকার এবং ভোটের অধিকার, ভাতের অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার রক্ষা করার জন্যই আজ আমরা আন্দোলন সংগ্রাম করছি। এই ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচন করা মানে তাদেরকে বৈধতা দেওয়া। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এক দফা আন্দোলনে আছি। এই আন্দোলন করে এই সরকারের পতন না ঘটাতে পারলে বাংলাদেশের মানুষ এবং মানুষের কোনো স্বাধীনতা থাকবে না। এদেশ অর্থনৈতিক থেকে শুরু করে সবকিছুই বিলীন হয়ে যাচ্ছে। আজকে এই একটি বৃহত্তম দল, যে দলটি সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় দল, এই দল আন্দোলন করেই এই সরকারের পতন ঘটাতে পারলেই বাংলাদেশের জনগণের স্বাধীনতা ফিরে পাবে, বাংলাদেশের কথা বলার অধিকার ফিরে পাবে, বাংলাদেশের সবকিছুই ঠিক হয়ে যাবে। এই ফ্যাসিস্ট সরকার যতদিন আছে এই দেশের কোনো স্বাধীনতা থাকবে না, এই দেশের সার্বভৌমত্ব থাকবে না, এই দেশের কোনো মানুষের কথা বলার অধিকারও থাকবে না। তাই আমরা
আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে এই সরকারের অধীনে কোনো প্রকার নির্বাচনে যাবে না, কোনো প্রকার তাদের সাথে আপোষ হবে না। আপোষ এই দেশে যতদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া এই দেশে নির্বাচন কোনোদিনই সুষ্ঠু হতে পারে না। তার প্রমাণ গত যে 14 এবং 18-তে আমরা 14-তে জি যে আপনাকে যদি আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই 2014 সালে এবং 18 সালেও আপনারা তো বিভিন্ন জি রকমের আন্দোলন করেছেন। আলটিমেটলি আন্দোলনের পরবর্তীতে আপনারা এর আগেও সফল হতে পারেন নাই। 14 সালেও এবং 18 সালে। এবারও আমরা এবারও নির্বাচনী ট্রেন্ড যেটা আমরা ইতিমধ্যে শুনছি যে নির্বাচনী ট্রেন্ড যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় যে নির্বাচনী ট্রেন ইতিমধ্যে চলা শুরু হয়ে গেছে এবং আপনারা ট্রেন থেকে ছিটকে পড়েছেন। এই ব্যাপারটি আসলে আপনারা যে আন্দোলন সেই আন্দোলনটা কি আপনারা কোনো ফল বয়ে আনতে পারবেন? আপনাদের কাছে কি মনে হচ্ছে? আমরা যেহেতু জনগণের পাশে আছি, আমরা জনগণের কথা বলি। মানুষ চেষ্টা করলে সবকিছুই করা যায়। কারণ আমরা তো লগি বৈঠার আন্দোলন করি না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি, মানুষের জন্যই কথা বলি। যাতে শান্তিপূর্ণ আন্দোলন করে আমরা স্বাধীনভাবে চলতে পারি, এদেশের মানুষ স্বাধীনভাবে চলতে পারে। এজন্য তাদের ওই 14 এবং 18-তে 14-তে বিনা ভোটে 18-তে রাতের অন্ধকারে ভোট নিয়ে তারা সরকার গঠন করছে। এখানে মানুষ এবং বিএনপি অন্যান্য দলকে ওই শেখ হাসিনা কথা দিয়েছিল যে সুষ্ঠু ভোট হবে, কিন্তু তার কথা সে নিজে রক্ষা করে নাই। এর জন্য আমাদের যারা 6 জন বা প্রায় ছিল সংসদ সদস্য ছিল, তারাও ইতিমধ্যে করে আন্দোলন সংগ্রামের মধ্যে তারা আছেন। জি, জি আমাদের আমাদের এই আলোচনার মধ্যে ইতোমধ্যে যোগ দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন, আমরা আপনার কাছেই আসতে চাই। মাঝখানে আমরা দুইজন আলোচকের কাছ থেকে আলোচনা শুনলাম। তারা সবাই বলছেন যে আওয়ামী দুঃশাসনের কথা বলছেন। তারা সবাই নির্বাচনের যে বর্তমান পরিবেশ সেই পরিবেশটা নির্বাচনের উপযোগী নয় তেমন কথাও বলছেন। আবার বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ আসলো যে বর্তমান সময়ে অর্থনৈতিক ভগ্নদশা বা দেশের দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বর্তমানে বিএনপি লড়াই করছে এবং লড়াইয়ের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেয়নি, নির্বাচনের বাইরেও রয়েছে। আপনি এই মুহূর্তে ঠিক এই জায়গায় মানে সারা দেশের একটি বড় রাজনৈতিক অংশ নিশ্চয়ই নির্বাচনের বাইরে আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থাটিকে আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন বা একটা দেশের একটি বড় অংশ বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন করাটাকে আপনি আপনি একজন রাজনৈতিক নেতা হিসেবে এই কিভাবে দেখছেন এবং আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা বর্তমান সরকারের অধীনে এই বিষয়টি জানতে চাচ্ছি জনাব তাজউদ্দিন। বুঝতে জি, তাজউদ্দিন আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি মাঝখানে একটু শুনিনি আপনার প্রশ্ন মাঝামাঝি থেকে আমি একটু জি, মিস আপনি হ্যাঁ, নির্বাচন মাঝামাঝি কি থেকে একটু সুষ্ঠু হবে বলে মনে মিস করেন কিনা? নেটে এবং জি, আগের ২টি নির্বাচন নিয়েও সমালোচনা রয়েছে এবং সামনের নির্বাচনটি সুষ্ঠু হবে কিনা? আপনি কি মনে করছেন? এবং একটি দেশের বড় অংশকে বাইরে রেখে নির্বাচন করাটা কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে? আসলে এটা একেবারে জাতীয় ইস্যু। সেই ইস্যুতে আমাদের যেহেতু আমার দুজন বিজ্ঞ সমালোচক, তারা আসলে তাদের বক্তব্য আমি শুনি নাই, আমি স্টুডিওতে পরে যোগদান করেছি। তো আমার সমালোচক দুজন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আজকের এই উপস্থাপক জনাব ইমরান হোসেন, আপনাকেও আমি অভিনন্দন জানাচ্ছি। তো ওনাদের আলোচনা, পূর্ববর্তী আলোচকদের আলোচনা যদিও শুনি নেই, তারপরেও আসলে তারা যেটা বলতে পারেন এটা তাদের তো কথাগুলো আমরা সবাই জানি। ওনারা এই গতানুগতিক ধারাই সবসময় কথা বলে থাকেন যে বিগত দুটি নির্বাচন ভোট ডাকাতি হয়েছে, ভোট চুরি হয়েছে, বা জনগণ ভোট দেয় নাই। আর সেটা আসলে 2000 গত নির্বাচনটা তারা করেছেন এই বিষয়ে আমার সহ-আলোচক, বিজ্ঞ আলোচক মেজর আব্দুল আল মামুন এর আগেও একটি টক শোতে এগুলা হয়েছে। আসলে ভোট কেন বিএনপির পরাজয় হয়েছে, এটা বিএনপির পরাজয়ের কারণটা বিএনপিকেই বিশ্লেষণ করতে হবে, তাদেরকে অনুসন্ধান করতে হবে। সেই অনুসন্ধান না করে তারা যদি মুখস্থ কথাবার্তা যে ভোট ডাকাতি হয়েছে, চুরি হয়েছে,
আমি তো মাঠ লেভেলে রাজনীতি করি, ভোট কেন্দ্রে আমরা রাতভর কাজ করি, আমরা ভোটারদের কাছে যাই, জনগণের ভালোবাসা নিয়ে কর্মীদেরকে মাঠে নামিয়ে জনগণের ভোট নিয়েই নির্বাচিত হয়েছি। কোথায় চুরি হইলো ডাকাতি হইলো, আসলে ওনারা দুইজনই আমাদের চৌহালির রাজনীতিতে তাদের দীর্ঘদিনের একটা অবস্থান আছে। স্পেসিফিক নির্দিষ্ট করে কি বলতে পারবেন যে গত দুইটি নির্বাচনে কোন কেন্দ্রে ভোট চুরি হয়েছে বা ডাকাতি হয়েছে বা সেখানে ওনাদের অবস্থান কি ছিল? আমার মনে হয় বলতে পারবেন না। তো আবার আগামী এখন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি ৭ তারিখে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জয়লাভ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং ওনারা যদি আমাদের কর্মকাণ্ডগুলো দেখেন, আমরা যদি ভোট আমাদের এখানে বিরোধী দল বিএনপি নাই, শক্ত প্রতিপক্ষ নাই, তারপরেও আমরা প্রত্যেকটা ভোটারের দ্বারে দ্বারে কর্মীদেরকে নিয়ে ভোট প্রার্থনা করার প্রস্তুতি নিচ্ছি। তো ভোট চুরি করলে ডাকাতি করলে তো সেই প্রস্তুতিতে থাকার কথা। এখন বিএনপি নির্বাচনে তারা আসতেছে না, তাদের না আসার কারণটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, কারণ তাদের দল একটা দেউলিয়া অবস্থায় চলে গেছে। তাদের দলের চেয়ারপারসন তিনি দণ্ডিত আসামি, নির্বাচন করতে পারবেন না আইনগতভাবে। তাদের যিনি দ্বিতীয় ব্যক্তি তিনি তিনিও দণ্ডিত, আহ, আদালত কর্তৃক দণ্ডিত এবং তিনি দেশের বাহিরে পলাতক অবস্থায় আছেন। বাংলাদেশের আরপি অনুযায়ী সাজাপ্রাপ্ত কোনো আসামি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না, তাদের সেই আইনগতভাবে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। তো তারা তাদের জি। সাংগঠনিক শক্তি, তারা আচ্ছা, সরকার আমি বিরোধী আন্দোলন। যদি আলোচনাটাকে আরো একটু স্পেসিফিক করি, জি, আমি যদি আলোচনাটাকে আরো স্পেসিফিক করি, যেমন আপনি যেটা বিরোধী পক্ষ থেকে যে অভিযোগ বলা হচ্ছে যে নির্বাচনী পরিবেশ নিয়ে, নির্বাচনী পরিবেশের বিষয়টা যদি আসি, আপনার বিষয়ে যদি আসি, আপনি নিজেও কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে একবার আপনাকে শোকজ করা হয়েছে শুরুতেই। তো আসলে নির্বাচন আচরণবিধি জি, তো আপনারা জি, নিজেরাও মানছেন না। জি, এই বিষয়টি। শোনেন, আচরণ বিধি একটা জিনিস আর পরিবেশ নিয়ে এটা আর একটা জিনিস। আমাকে আচরণ বিধির দায়ে শোকজ, সেটা কি? অপরাধটা কি? আপনি কি এটা জানেন? আপনি তো জি, সেটা কি মানে পরিবেশ কিভাবে বিঘ্নিত হয়েছে? হ্যাঁ, জি, এটা আচরণ বিধি, প্রতীক এটা বরাদ্দের আগেই আপনারা প্রচারণা শুরু করার যে বিষয়টা। হ্যাঁ ঠিক আছে। প্রচারণাটা আমরা করি নাই, প্রচারণা আমরা করি নাই। আমরা 18 তারিখ থেকে যে প্রচারণা করব সেটার প্রস্তুতি নিচ্ছি। আমাদের কেন্দ্র কমিটি গঠন করছে, আমাদের কর্মীরা কিভাবে ভোট চাইতে যাবে, কিভাবে জনগণের কাছে যাবেন, সেটা আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। এটা 18 তারিখে আমরা কোথাও নৌকার ভোট দিন এই কথা আমরা এ পর্যন্ত বলিনি। তারপরেও সেই দিন আমরা গেছি, এখানে একটা চায়ের দোকানে বসছি, সেখানে উৎসুক লোকজন, এলাকার ময় মুরব্বী, তারা অনেকেই দেখে আসছেন। এটা আমি মনে করি আওয়ামী লীগের প্রতি এবং নৌকার প্রতি তাদের ভালোবাসার কারণেই তারা আসছে। সেই ক্ষেত্রে আমরা বাহিরে একটু বসছি, আসলে এটা আপনিও হয়তো ওইভাবে জানেন না, নৌকার ভোট চাইছি বা আচরণবিধি লঙ্ঘন হয়েছে, এরকম লঙ্ঘিত হয়েছে এরকম কোনো রেকর্ড কিন্তু নাই। তো জি, যেহেতু সেটা যেহেতু তারপরেও আমি নির্বাচন মনে কমিশনের একটি কমিটি করি যে থেকেই নির্বাচন আমাদের কমিশনের একটা অসতর্কতার নিয়োগ। কারণে। জি, জি, যেহেতু নির্বাচন কমিশনের একটা জি, প্রতিনিধি দলের তারপর আমি মাধ্যমে মনে এটা করি যে অভিযোগটা আমাদের উত্থাপিত হয়েছে, সেজন্য। অসতর্কতা বশত, জি, জি, জি 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 সেটা আমাদের অসতর্কতা বশত হইতে পারে যে আমার ওইভাবে হয়তো বাহিরে বসা, হয়তো এটা আমার ভুল হইতে পারে, কিন্তু এটার মানে এই না যে নির্বাচন করার কোনো পরিবেশ নাই। ইটস লাইক যে আপনার একটা ফুটবল খেলা হচ্ছে, কারো যদি অসাবধানতা বশত ফাউল হয়ে যায়, প্রতিপক্ষ যদি বলে যে না, এখানে খেলার কোনো পরিবেশ নাই। তো এখানে ইলেকশন যে সুষ্ঠু হবে, ইলেকশনের যে সুষ্ঠু একটা পরিবেশ আছে, কমিশন যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য বদ্ধপরিকর, তার কিন্তু একটা নজির তারা স্থাপন করছেন যে আমি আওয়ামী লীগের সভাপতি, ক্ষমতাসীন দল, আমার সামান্যতম ত্রুটিটা কিন্তু তারা আমলে নিয়ে আমাকে কারণ দর্শাতে বলেছেন। তো এটা তো সুষ্ঠু জি, জি, নির্বাচনেরই একটা লক্ষণ। জি, তো তারপরেও জি, আবার বিএনপি আপনার কেন কাছে। সুষ্ঠু জি, নির্বাচন নিয়ে প্রশ্ন করেন? বিএনপি জি, প্রশ্ন আবার করতে আপনার কাছে পারতেন আলোচনা আসছি। তখন যদি দেখতো যে না, সরকারি দল আওয়ামী লীগ তারা আচরণবিধি লঙ্ঘন করছে, আচরণবিধির তোয়াক্কা করছেন না, কমিশন তাদেরকে কিছুই বলছেন না, সেই ক্ষেত্রে কিন্তু বিএনপির প্রশ্নটা যৌক্তিক হতো। তো আমি তো মনে করি যে বিএনপির প্রশ্নের জবাব তো এই আচরণবিধি লঙ্ঘনের জন্য জি, না, যে আমি এটা 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 শোকজ, না, আমি বাড়তি বলছি। সেটাই আমি কিন্তু একটা আমি জবাব। নিজে থেকেই প্রশ্নটি আমি নিজে থেকেই করেছি। যা হোক, আমি আবার আপনার কাছে আসছি। এবার আমি মেজর আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে আসতে চাই। যে আপনি ইতোমধ্যেই শুনলেন যে নির্বাচন কমিশনের ভূমিকা, যেটি জনাব তাজউদ্দিন বললেন
যে আমার নির্বাচন কমিশন যেহেতু নিরপেক্ষ আছে সেজন্যই তাদেরকে শোকজ করেছে, এটা একটা সাইন বলে উনি মনে করছেন। ভালো নির্বাচন কমিশন বা নির্বাচন পরিবেশ বজায় রাখার জন্য নির্বাচন কমিশনের যে দায়িত্ব সেটা পালন করছেন বলে তিনি মনে করছেন। তো আপনি বর্তমান নির্বাচন কমিশনের যে পরিবেশ আপনাদের জন্য ক্রিয়েট করেছে, সেই নির্বাচনী পরিবেশ কে আপনি কতটুকু শান্তিপূর্ণ মনে করছেন বা আপনার নির্বাচনের জন্য কতটুকু উপযোগী মনে করছেন? আপনি নিজে থেকে কোনো নির্বাচনের জন্য শঙ্কা অনুভব করছেন কিনা? আপনি নিজে থেকে কোনো শঙ্কা অনুভব করছেন কিনা বা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আপনি নিজে আশ্বস্ত কিনা? জনাব মেজর আব্দুল্লাহ আল মামুন, আপনি। জি, ধন্যবাদ। দেখুন, নির্বাচন পরিচালনা করছে নির্বাচন কমিশন, এবং এবারের নির্বাচন কমিশন চেষ্টা করছে যে তাদের শক্ত মনিটরিং এর মাধ্যমে এই যে আওয়ামী লীগের যে উচ্ছৃঙ্খল আচরণ এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার যে তাদের ইতিপূর্বের নির্বাচনের গুলোতে যে তারা দৃষ্টান্ত রেখেছে, সেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার কিছুটা চেষ্টা আমরা মাঠে দেখতে পাচ্ছি। তবে রাজনৈতিক খেলোয়াড় হিসেবে আওয়ামী লীগ বরাবরই খুব উচ্ছৃঙ্খল খেলোয়াড় হিসেবে তারা ইতিপূর্বের নির্বাচনগুলোতে তাদের এই স্বাক্ষর রেখেছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকাল ডিজিটাল যুগ, তারা যেসব বক্তব্য রাখে বা যা করে সেগুলির একদম ভিডিও ফুটেজ কিন্তু আমরা সবাই দেখতে পাই। ইতিমধ্যে দেখলাম যে আওয়ামী লীগের এই যে সম্মানিত সভাপতি মহোদয় একটি তাদের দলীয় মিটিং এ এই স্বতন্ত্র প্রার্থীকে উনি বলছেন যে শয়তানতন্ত্র। এটার ভিডিও ফুটেজ কিন্তু এখানে নেটে সবার কাছেই আছে। তো এটি একটি সাংবিধানিক একটি নির্বাচনের প্রক্রিয়া। স্বতন্ত্র ক্যান্ডিডেট হবে, দলীয় ক্যান্ডিডেটও থাকবে, কেউ যদি দলের বাইরে প্রার্থী হতে চায়, এটা তো একটি সাংবিধানিক একটা সিদ্ধান্ত এবং সাংবিধানিক পদ যে স্বতন্ত্র ক্যান্ডিডেট। সেখানে উনি গতানুগতিক প্রক্রিয়ায় উনি বলছেন যে স্বতন্ত্র হচ্ছে শয়তানতন্ত্র। এটা তো হতে পারে না। তো নির্বাচন কমিশন কিন্তু আমি একটু শেষ করে নিই। সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছ থেকে স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে পজিটিভ বার্তাই পেয়েছি, ইতিবাচক কথা তারা বলছেন। আমি একটু বলে নেই যে তবে এবারের নির্বাচনটার মধ্যে আমরা কিছুটা ভিন্ন পরিবেশ দেখতে পাচ্ছি। যেমন নির্বাচনের শুরুতেই আমাদের দুইজন প্রার্থী, যেমন নৌকার প্রার্থী জনাব মমিন মন্ডল এমপি এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী জনাব আব্দুল লতিফ বিশ্বাস সাহেব, দুইজনই কিন্তু নির্বাচন কমিশনের আচরণবিধি ভঙ্গের শোকজ ইতিমধ্যে খেয়েছেন এবং তাদেরকে যেটা দেখলাম মিডিয়াতে এসছে যে তারা সশরীরে হাজির হয়ে ওনারা তাদের ক্ষমা প্রার্থনা করেছেন আচরণবিধি ভঙ্গের দায়। এবং ইতিমধ্যে আমাদের এই সম্মানিত সভাপতি মহোদয়ও একটি চিঠি পেয়েছেন, যেটা তাকে অবশ্যই বলা যায় যে নির্বাচন কমিশন রেফারি হিসেবে তাদের দায়িত্ব পালনের চেষ্টা করছে, যাতে খেলার মানে এই যে নির্বাচনী মাঠের শুরু থেকেই তারা যেন এই ডিসিপ্লিনটা বজায় রাখতে পারে। তবে আমরা দেখতে থাকবো, অবজারভেশন করব অবশ্যই যে তারা এইটা কতটুক কন্টিনিউ করতে পারে, যে তারা এই পরিবেশটা যথাযথ রাখার ব্যাপারে। আপনি মাঝখানে আওয়ামী লীগের যে নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে যে প্রশ্নটা তুললেন, আপনি কিন্তু আওয়ামী লীগের অধীনেই, আওয়ামী লীগের আন্ডারে একবার কিন্তু স্থানীয় সরকার ইলেকশনে আপনি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েছেন। তো সেই ক্ষেত্রে সেই জায়গা তো আপনার আস্থার জায়গা থাকার কথা। মানে আওয়ামী লীগের এইটা তো দেখেন, আমার সাথে কিন্তু জনগণ যখন থাকে, জনগণের শক্তি যখন থাকে, তখন কিন্তু মাঠে জনগণ প্রমাণ করে যে তারা কাকে চায়। হ্যাঁ, সেক্ষেত্রে স্থানভেদে তো ফলাফলের পার্থক্য হতেই পারে। তার মানে এই না যে আওয়ামী লীগের সরকার যা করছে সেটা ঠিক করছে। সেটা এইখানে চোহালিতে হয়তো পারে নাই, কিন্তু অন্য জায়গায় পেরেছে। ভোট ডাকাতি হয়েছে, রাতের ভোট হয়েছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এখন আপনি এর আগে আমাকে যে একটা প্রশ্ন করেছিলেন যে আপনাকে গতবার বহিষ্কার করেছিল, আমি যদি গতবার স্বতন্ত্রভাবে যে নির্বাচন করেছিলাম, মানে যেটা আমাদের মার্কাবিহীন আপনার উপজেলা পরিষদের নির্বাচন 2019 সালে, সেটা যদি আমি অংশগ্রহণ না করতাম, তাহলেও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের যে প্রার্থী ছিল উনি কিন্তু নির্বাচিত হয়ে যেতেন। সেক্ষেত্রে আপনারা কি বলতেন? সেক্ষেত্রে কিন্তু সরকারকে দোষ দিয়ে লাভ হতো না,
কারণ হচ্ছে কি যে আপনি পার্টিসিপেট যদি না করেন তাহলে তো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবে, এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্যই কিন্তু আমরা আন্দোলনের অংশ হিসেবে সেই 19-এর যে উপজেলা পরিষদের নির্বাচন, সেটাতে আমার জনগণ চেয়েছিল যেন আমি প্রার্থী হই, এবং এবারও জনগণ চাচ্ছে যে তাদের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আমি যেন এবার প্রার্থী থাকি, এবং আওয়ামী লীগের যে 2জন প্রার্থী আছে তাদের বিরুদ্ধে তারা যেন প্রতিবাদী ভোটটা দেওয়ার একটা জায়গা খুঁজছে, এবং সেই জায়গা পেলে তারা অবশ্যই আমার সাথে থাকবে এবং ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে বলে আমি মনে করি। জি 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 আমরা আপনি বেশ স্পষ্ট করে আপনার অবস্থান জানিয়েছেন। আমরা একটু উপজেলা বিএনপি সভাপতি জনাব জাহিদ মোল্লা আপনার কাছ থেকে শুনে আসতে চাই। আপনি আমরা ইতিমধ্যেই শুনলাম আলোচকদের কাছ থেকে, যেমন আমরা মেজর আব্দুল আল মামুন ওনার কাছ থেকে শুনলাম যে তিনিও চান যে ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করার যে ব্যাপারটি সেটাকে উনি পজিটিভলি নিচ্ছেন। উনি বলছেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউকে জিততে দেওয়া উচিত হচ্ছে না। আমরা যদি একটু জাতীয় নেতা, যেমন আপনাদের দলীয় জাতীয় নেতা জাতীয় বিএনপির জাতীয় পর্যায়ের নেতা ছিলেন মেজর হাফিজ থেকে শুরু করে, মেজর হাফিজ নিজেও বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণ করার দরকার। আপনাদের দল থেকেও বিভিন্ন অনেক নেতা, নাম উল্লেখ করার দরকার নেই, তারা বিভিন্নভাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তো যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের ব্যাপারে আপনার বিএনপির দলীয় বক্তব্য তো আমরা ইতিমধ্যে জানি। তো তারপরে এই ব্যাপারে তাদের ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? যেমন আমাদের সিরাজগঞ্জ 5 আসনেই একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি থেকে, বিএনপি আগে করতেন, এখনো করেন বলে তিনি দাবি করছেন। এই মুহূর্তে আপনার বিএনপি যারা করেন, বিএনপির যারা নেতা, তাদের দৃষ্টিতে এই বিএনপি থেকে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের ব্যাপারে আপনাদের বক্তব্য কি? জি জনাব জাহিদ মোল্লা। আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের বিএনপির মধ্যে 2-1 লোকরে আওয়ামী লীগ অনেক চাপে ফেলে, পুলিশ প্রশাসন দিয়ে এবং বিভিন্ন অত্যাচার করে তাদের ভয় ভীতি দেখে বিএনপিতে অংশগ্রহণ করার জন্য চাপ সৃষ্টি করছে। ইতিমধ্যে আমাদের দলে একটা বৃহত্তম রাজনৈতিক দল, যে দলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, এই দল থেকে 2-1 জনকে চাপ সৃষ্টি করে নিছে, এতে দলের কোনো কিছু আসে যায় না। আর যারা মূলত এখন নির্বাচনে আছে বা স্বতন্ত্র প্রার্থী হয়েছে বা দলের বাইরে চলে আছে, তারা আসলে আমার দলের এখনো কেউ না। যেহেতু আমরা বিএনপি একটা নির্বাচনমুখী দল হইলেও যেহেতু আমরা এক দফা আন্দোলনে আছি, ভোটের অধিকার ফেরানোর জন্য, আমরা আজকে দেশের মানুষের কথা বলার অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। আমরা এই সংগ্রাম ইনশাল্লাহ বিজয়ী হব। তাই আমরা যারা আমাদের রেখে 2-1 জন চলে গেছেন, তারা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা যদি নির্বাচন করেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপারে পরিণত হবে। এ বিষয়ে আমরা তাদের তো কিছু বলতে পারি না। দল থেকে একজন চলে যাইতে পারে, দলের থেকে, এই বিএনপি দল থেকে কেউ চলে গেলে এই দলের কিছু আসে যায় না। এটা একটা বৃহত্তম দল, এই দলে অনেক জনপ্রিয়তা আছে। তারা কি আপনার দলের কেউ না? মানে আপনারা কি তাহলে মেজর আব্দুল আল মামুনের মতো লোক যারা বিদ্রোহী হয়েছেন আপনাদের বিএনপি থেকে, তাদের পক্ষে সমর্থন দিবেন কিনা আপনার? আমরা আমাদের কেন্দ্র এবং জেলা পর্যায়ে নির্দেশ একটু আগেও কথা বলছে যে তাদের সাথে আমাদের কোনো সমর্থন থাকবে না, তাদেরকে করতে হবে না। এর মধ্যেও যদি মেজর আব্দুল আল মামুন জনপ্রিয় হয়, চৌহালির জনগণ তাকে ভোট দিবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ইমেজ থাকতে পারে, এটা তার ব্যক্তিগত। আমাদের দলীয় ভাবে আমাদের সিদ্ধান্ত আছে যে আমরা এই ভোটে বাধা প্রয়োগ করব, কিন্তু আমরা কখনোই কাউকে সমর্থন করব না। জি, আপনি যে আন্দোলনের কথা বলছেন, আপনারা বিএনপি উপজেলা বিএনপি এখন পর্যন্ত চৌহালি উপজেলায় কি কোনো বড় রকমের কোনো প্রোগ্রাম, যেমন কোনো সমাবেশ, কোনো প্রতিবাদ সভা করতে পেরেছেন এখন পর্যন্ত? আমরা এর আগে অনেক প্রতিবাদ, যেদিন থেকে আমাদের নামে ওদের পার্টি অফিস পরে অবৈধভাবে মামলা দিয়ে হুলিয়া জারি করে রাখছে, আমাদের কথা বলার অধিকার হরণ করে রাখছে, আমাদের চৌহালিতে যেতে দেয় না, সেদিন থেকে আমাদের হয়তো চৌহালিতে এমনি আমরা সবসময় যোগাযোগ আছে, কিন্তু প্রতিবাদ সভা আমরা হয় নাই, কিন্তু আমরা আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ সভা করতেছি। আর হুলিয়া দেওয়ার কারণে আমাদের বিজ্ঞ আওয়ামী লীগের সভাপতি সাহেব বলছেন যে তারা কোথায় দেখলো, পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া 1 মিনিটও তো এই দেশে এখন আওয়ামী লীগের যে অবস্থা চলতে পারবে না। নিজেদেরই ভোটার নিজেদের মধ্যে ড্যামি প্রার্থী দিছে, নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়েছে, এখানেই ভোট চাইতে গিয়া ভোটের মাঠে গিয়া শোকজ খেয়া আছেন, তাহলে কিভাবে এটা নির্বাচন? এখন যে পরিবেশ নষ্ট, পরিবেশ কি কোথায় আছে? 2018 সালে এত অন্ধকার বলতেছে। আমি জাহিদ মোল্লা তখন যুব দলের সভাপতি ছিলাম 2018-তে, আমি নিজের ভোটটা দিতে গেছিলাম, আমাকে চৌহালির
থানার ওসি আমাকে বের করে দিয়েছিল এবং পুলিশ সাথে সাথে আমাকে বললো যে আপনি একজন সম্মানিত লোক, আপনি যদি বের না হয়ে যান আপনাকে এখন আমরা অ্যারেস্ট করবো। তখন ওখানে একমাত্র আমার ওয়াইফ ছিল আর আমাদের বিএনপির সব লোকরাই আরো যারা ছিল গেটের থেকে তাদেরকে আমার সামনেই লাঠি প্রহার করে এবং বেত্রাঘাত করে তাদেরকে বের করে দিয়েছিল। আমাকে একটু সম্মান দেখাইছিল, আমি যুবদলের সভাপতি ছিলাম বা এলাকার একজন স্থানীয় সরকার নির্বাচনে তো মেজর আব্দুল আল মামুন তিনি নিজেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, মানে সেইখানে তো ভোট তো তিনি নিজেও বলছেন যে জনগণ তার পক্ষে থাকলে জনগণ তাকে ভোট দিয়েছে, মানে জনগণ ভোট দিতে পারছে বর্তমান সরকারের আমলেও। সেইটা তো আপনাদের দলীয় একজন লোক তিনিও তো স্বীকার করছেন। আপনি কেন মনে করছেন না এখন? আপনি কেন মনে করছেন যে এখন সরকার যখন চেয়ারম্যান হয়েছিলেন তখন ভিন্ন প্রেক্ষাপট ছিলেন, এখনের প্রেক্ষাপট অনেক চেঞ্জ এবং অনেকই। তারপরে ওনার যেহেতু দাঁড়াইছেন, ওনার বুঝে শুনে, উনি একজন সাবেক মেজর ছিলেন, উপজেলার চেয়ারম্যান ছিলেন, উনি বুঝে শুনে ওনার বুদ্ধিমত্তা দিয়ে উনি কাজ করে যাবেন, এটা তো আমাদের দেখার বিষয় না। জি জি জি, আমি ঠিক আপনি যেটা বললেন এই প্রসঙ্গে মেজর আব্দুল আল মামুন আপনার কাছে আবার আসতে চাচ্ছি। জি জনাব মেজর আব্দুল আল মামুন, আপনার মাইকটা মিউট করা আছে। ইতিমধ্যে আমরা শুনলাম জনাব জাহিদ মোল্লা উনি বললেন যে যারা ইতিমধ্যে স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা বিএনপির কেউ না, মানে বিএনপির পক্ষ থেকে আপনি যেমনটি দাবি করলেন যে আপনি এখনো বিএনপি করেন, কিন্তু সেইটা কিন্তু যারা বিএনপির নেতাকর্মী তারা নেতারা নাকচ করে দিচ্ছেন এই ব্যাপারটিকে। মানে আপনি নিজে কি এখনো এই দাবিতে আছেন কিনা যে বিএনপিরই আপনি কেউ, নাকি আপনি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন এই মুহূর্তে? জি ধন্যবাদ। এই প্রশ্নটা তো আসলে একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি তো এই প্রশ্নটাই মানে আপনারা করেন আমি চাচ্ছিলাম। হ্যাঁ, বিএনপির কেউ না বলতে ওনারা কি বুঝাইতে চান এই জিনিসটা তো আমি বুঝি নাই। বিএনপি কি একটি ক্লাব, যে ক্লাবের সদস্য হইলে সেই ক্লাবের একজন মানে হয়, আর ক্লাবের সদস্য না হইলে হয় না? বিএনপির কেউ না। আমাকে ওনারা বিএনপির কোন পদে রেখেছেন যে ওনারা বলছেন যে আমি বিএনপির কেউ না? বিএনপির তো আমার চেতনা, বিএনপির আমার বাবা, বিএনপির আমার ফ্যামিলির যারা আছেন তারা বিএনপি। বিএনপি তো একটা জাতীয়তাবাদী চেতনার নাম, এটা আমার ভিতরে তো সবসময় আছে এবং থাকবে। এই চেতনা থেকে তো আর আমরা আওয়ামী লীগের চেতনার ধারী নই। এইটার চেতনা ওনারা মুছবেন কি করে? আমাকে কি ওনারা বের করে যে দিবেন তার আগে তো আমাকে ঢুকাইতে হবে। ওনারা যে আমাকে 2019-এ বহিষ্কার করেছিলেন, কোনো পদ ছাড়াই তো ওনারা বহিষ্কার করেছিলেন। এখন ওনারা বলছেন যে বিএনপির কেউ না, এই কথাটার সাথে আমি মোটেও একমত নই। আমি জানি যে এই দেশের জনগণও একমত নয়, এবং এই বিএনপি শুধুমাত্র কমিটি কেন্দ্রিক একটি রাজনৈতিক দল নয় যে কমিটিতে থাকলেই বিএনপি হয় আর কমিটির বাইরে থাকলে সে বিএনপির কেউ হয় না। এটা তাদের একটা ভুল কনসেপ্ট আমি বলবো, বা ভুল ধারণা। এটা হয়তোবা এই আমাদের বিএনপির সভাপতি মহোদয় এইখানে ওনার এইটা ভুল কনসেপ্ট, কিন্তু প্রকৃতপক্ষে একটি রাজনৈতিক দলের কোটি 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 চেতনাধারী সমর্থক থাকে, শুভাকাঙ্ক্ষী থাকে। মানে এই যে রাজনীতি করে, এই যে আমাদের আন্দোলনে এত মানুষ সম্পৃক্ত হয়, এরা কি সবই আপনারা মনে করেন কি বিএনপির লিখিত কোনো কমিটি বা সদস্য? তবে তারা বিএনপি কিভাবে করেন এই নাকি উনি বলতে পারবেন যে এই যে একটা সমাবেশে আমাদের 30 লক্ষ 40 লক্ষ মানুষ যে যোগদান করে এরা কি বিএনপির না? কিন্তু খাতায় কি বিএনপির এদের কোথাও নাম আছে? বরঞ্চ এরাই বিএনপির অগ্রগামী সৈনিক, এবং বিএনপির আন্দোলন সংগ্রামে এরাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। আমি একটু আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আপনি যে স্থানীয় সরকার নির্বাচনের পরে বহিষ্কার আদেশটা আপনার উপর ছিল, ওই সময় বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত ছিল যে কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে না, মানে করলে বহিষ্কার করবে, এরকম একটা সিদ্ধান্ত ছিল। আপনি তো দলীয় সিদ্ধান্তের বাইরেই তাহলে গিয়েছেন। এই ব্যাপারটি যদি ক্লিয়ার করতেন। দেখুন, আমি তো একটা জিনিস বারবার বলতে চাচ্ছি যে আরেকটা কারেকশন আপনাদেরকে দেই। আপনি আমাকে বিদ্রোহী ক্যান্ডিডেট বলেছেন, বা বিদ্রোহী হবে তখন যখন ধানের শীষের একটা ক্যান্ডিডেট থাকবে, তার বিপরীতে আমি বিএনপির চেতনাধারী একজন, যদি আমি বিএনপি তে দলটাকে ভাগ করে আমি যদি আরেকটা প্রতীক নিয়ে আমি যদি নির্বাচন করি, সেক্ষেত্রে আপনি বলতে পারেন বিদ্রোহী ক্যান্ডিডেট। যেমন এখন নৌকার ক্যান্ডিডেট আছে এবং সেই সাথে বিদ্রোহী ক্যান্ডিডেট হিসেবে নৌকার স্বতন্ত্র প্রার্থী আছে যিনি নৌকারই এমপি মন্ত্রী ছিলেন, সেটাকে আপনারা বিদ্রোহী বলতে পারেন। কিন্তু আমার তো এই জাতীয়তাবাদী চেতনার পক্ষের কোনো
ক্যান্ডিডেটই নাই, সেক্ষেত্রে আমি তো বিদ্রোহী না, আমি তো জনগণের পক্ষে দাঁড়িয়েছি, যেন নৌকার বিপরীতে মানুষ ভোটটা আমাকে দিতে পারে বা তাদের ক্ষোভটা রাখার একটা জায়গা পায়। আর দলীয় সিদ্ধান্ত হয়েছে, যে দলীয় সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই, আমি সবসময় সম্মান করি দলীয় সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্ততে আমরা দলীয় মার্কা পাই নাই, তার মানে যে যে আমাদের চিরকাঙ্ক্ষিত যে মার্কা একটি ধানের শীষ, যে ধানের শীষের জোয়ার যে সব সর্বত্র, সেই ধানের শীষের মার্কাটা অফিসিয়ালি বিএনপি আমাদেরকে এলাও করে নাই। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য তো কোনো বাধা নাই, এলাকার মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে তো আমরা তো স্বতন্ত্র প্রার্থী হয়েছি, এবং এটা হতেই পারি। এটা একটা বৃহৎ রাজনৈতিক দলের একটা কৌশলগত অবস্থান, যে তারা যদি অফিসিয়ালি মার্কা না দেয়, তাদের ক্যান্ডিডেট এক একজন স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়ে নৌকাকে ধরাশায়ী করে দেওয়ার জন্য মাঠে একভাবে কাজ করবে। আমাদের সবার উদ্দেশ্য এক, যে আওয়ামী দুঃশাসন থেকে আমাদের দেশকে মুক্ত করা, এবং এর জন্য নৌকার ক্যান্ডিডেট যে থাকবে তার বিপরীতে আমাদের কাজ করা, এবং তার বিপরীতে যে মানুষের যে ক্ষোভ দুঃখ এবং এই পরিবর্তন মানুষ চায়, এই পরিবর্তনটা প্রমাণ করা, সেটা প্রমাণের জন্যই আমরা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছি। এটা একটা কৌশলগত অবস্থান। জি জি জি, আপনি বেশ বেশ স্পষ্ট বক্তব্য দিলেন যে আপনিও একইভাবে মোটামুটি সমান্তরালে বিএনপির সাথেই আছেন বলে আপনি উল্লেখ করলেন। জি, আমরা আমাদের জনাব তাজউদ্দিন আহমেদ নেটওয়ার্কের ত্রুটির জন্য উনি আপাতত ডিসকানেক্টেড আছেন। আমরা আবার একটু জনাব জাহিদ মোল্লা আপনার কাছে ফিরতে চাই। আপনি চৌহালি, আপনি আপনি বললেন যে আপনারা আন্দোলন সংগ্রামে আছেন এবং সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে আপনি সফল হবেন। তো এখন আপনি বর্তমান উপজেলার কথাই যদি ধরি, বর্তমান উপজেলায় যে অবস্থা, উপজেলা বিএনপি খুবই আমরা জানি যে এর মধ্যে কোন্দল রয়েছে। সাবেক উপজেলা আপনাদের সময়ে যে সাবেক এমপি ছিলেন জনাব মেজর মঞ্জুর কাদের, তার সাথে এলাকার জনগণের কোনো যোগাযোগ আমরা যারা সাধারণ জনগণ তারা লক্ষ্য করছে না কেউ। তারপর 2018 সালের ইলেকশনে যাকে প্রার্থী দেওয়া হয়েছিল ধানের শীষের পক্ষ থেকে, মানে জনাব আলিম, আমিরুল ইসলাম খান আলিম, তিনি চৌহালি উপজেলার মতো একটি জায়গায় তিনি নামতেই পারেননি। মানে এখানে কোন রকম উনি একবারের জন্য কোনো জনসংযোগ করতে পারেননি। তো এইভাবে ঠিক এরকম আন্দোলনের ফলাফলটা কি? মানে আপনাদের এই আন্দোলনে আপনারা কি কি চান? মানে আদৌ কি সফল হতে পারবেন জনাব জাহিদ মোল্লা? আমাদের আন্দোলন তো আমরা চালিয়ে যাচ্ছি, কারণ হলো এখানে আন্দোলন তো আমরা তো মানুষকে মেরে আমরা আন্দোলন করি না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। আমাদের বিশ্বাস এবং আমাদের যেভাবে আন্দোলন হচ্ছে, এই সরকারের পতন হবে, এই সরকার বেশি দিন আর থাকতে পারবে না। আর এই সরকার পুলিশ প্রশাসন দিয়ে টিকে আছে। আর এখানে বিষয় হলো যে আন্দোলন সংগ্রাম তো আমরা চালিয়ে যাচ্ছি। আর এখানে আলিম ভাই ও তার বৃহত্তম বেলকুচি ওইখানে দেখছেন, দেখার পরে দেখছে চৌহালি সারা নির্বাচনী এলাকাটাই পুলিশ প্রশাসন দিয়া তারা ঘিরে রাখছিল, যার কারণে সে বিভিন্ন জায়গায় মুভ করতে পারে নাই। তার আসতে হলে নদীপথে আসতে হবে, নদীপথে তাকে আক্রমণ করবে, এইভাবে অনেকবার প্রোগ্রাম দিয়ে রাখছে। তারা তাকে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে, এটা বুঝেই সে চৌহালিতে হয়তো আসেন নাই। আর একটা বিষয় হলো, এই আন্দোলন সংগ্রাম তো আমাদের সারা বাংলাদেশেই হচ্ছে, কেন্দ্রীয়ভাবে হচ্ছে এবং প্রতিটি থানা এবং জেলায় হচ্ছে। এখানে আওয়ামী লীগ একটা অবৈধ মামলা দিয়ে আমাদের চৌহালিতে একটা ভিন্ন এলাকা, সেখানে মানুষের যাতায়াতের রাস্তাঘাট পর্যন্ত নাই, যার কারণে চৌহালির বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ওই মামলা দেওয়ার কারণে অবস্থান করছে। অবস্থান করার মধ্যে দিয়েও আমাদের অনেক সময় অনেক আলোচনা হয়, আমরা যাতে আন্দোলন সংগ্রাম করে এই সরকারের পতন ঘটাবো। এই আর নির্বাচন হবে কিনা এটাও আদৌ নাও হতে পারে। জি, হ্যালো। জি, আপনি আমাদের জন্য শুভ হবে না। জি জি, আপনি আপনি যেভাবে আপনি যেভাবে বললেন সরকার পতন ঘটাবেন, এটা তো আমরা অনেকদিন ধরেই শুনে আসছি। যেমন 22 সালের 10 ডিসেম্বরে একবার আপনাদের একটা বড় ঘোষণা ছিল যে 10 ডিসেম্বরের পরে আর শেখ হাসিনার কথায় দেশ চলবে না, এরকম একটা ঘোষণা ছিল। 28 অক্টোবরে, এই 2023 সালের 28 অক্টোবরেও একটা বড় রকমের গণজমায়েতের মাধ্যমে আপনারা সরকার পতনের একটা বড় রকমের দাবি বা বড় রকমের একটা ঘোষণা তখন দিয়েছিলেন। মানে আমি এই খুবই স্পষ্ট যে আপনারা কিন্তু আপনাদের কোনো একটা দাবিতেও এখন পর্যন্ত দাবি আদায় করতে পারেননি এবং সরকারকে কোনোভাবেই আপনাদের কথা শোনাতে পারেননি। এরপরও এইরকম এবং
সর্বশেষ যুক্ত হয়েছে আপনি বললেন যে আন্দোলনটা করছেন, মানুষ মারার আন্দোলন আপনারা করছেন না, কিন্তু আমরা সর্বশেষ যেমন গতকালই আমরা একটা দেখলাম একটা ট্রেনের যে ফিশ প্লেট সেটা তুলে ফেলা হয়েছে, তার ফলে একজন মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে এবং বেশ অনেকগুলা বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এই ধরনের সহিংস আন্দোলন তো আপনারা করছেন, এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? এটা তো আপনি জি, নিজেও যদি দেখছেন যে অনেক অনেক আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা নিজেরাই বাসে আগুন দেয়। এটা নিজেরাও দেখছেন এবং ওখানে বাসের ড্রাইভার যে নিজে সাক্ষী দিয়েছে। এখন এইটা তো কোনোদিনই প্রমাণ নাই যে বিএনপির লোক এগুলা করে। বিএনপির লোক সবসময় শান্তিপ্রিয় আন্দোলন করে, জনগণের স্বার্থে আন্দোলন করে, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আন্দোলন করে। জ্বালাপোড়ার আন্দোলন যদি বিএনপি এদিন করতো, মানুষের দিকে না তাকায় মানুষের ক্ষতি হবে, মানুষ লাঞ্ছিত হবে, মানুষ বঞ্চিত হবে, যদি এগুলা চিন্তা না করতেন তাহলে আজকে এই সরকারের পতন অবশ্যই ঘটতো। আর এই সরকার আজকে পুলিশ প্রশাসন দিয়ে টিকে আছে, পুলিশ প্রশাসনের মাধ্যমে তারা টিকে আছে। এই পুলিশ প্রশাসন না থাকলে তারা একদিনও টিকতে পারবে না। আর একটা বিষয় হলো ৩ মাসের নির্বাচন হয়, উপনির্বাচন ৩ মাসের উপনির্বাচন, সেখানে ভোট চুরি হইতেছে, সেখানে সিল মারতেছে, এটা আপনারা মিডিয়ার লোক সবসময় দেখতেছেন, জানতেছেন, বুঝতেছেন। এরপরেও যদি এই দেশের নির্বাচন সুষ্ঠু হয় তাহলে যে বলবে সে বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই না। জি, জি, আমরা আলোচনার অনুষ্ঠানটি শেষের দিকে নিয়ে আসবো। এখন আমি একটু সর্বশেষ আবার একটু মেজর আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে জানতে চাই যে আপনি ২ টা প্রশ্ন করবো একই সাথে, সেটা একসাথে উত্তর দিবেন। সেটা হলো বেলকুচি উপজেলা একটা বৃহৎ উপজেলা এবং সেইখানে একটা বিশাল মানুষের সেখানে বসবাস, ভোটার সংখ্যাও অনেক। বেলকুচি উপজেলা নিয়ে আপনার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনার সেইখানে পরিকল্পনা কি? কারণ সেখানে ২ জন বড় ক্যান্ডিডেট রয়েছেন, আপনি জানেন সেটা আওয়ামী লীগের দুজনই। সেইখান নিয়ে আপনার পরিকল্পনা কি এবং আপনি এখন পর্যন্ত তাহলে কতটুকু আশাবাদী সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে, মানে আপনার বিজয় অর্জনের ব্যাপারে কতটুকু আশাবাদী? জি, জনাব মেজর আব্দুল্লাহ মামুন। ধন্যবাদ। বেলকুচি নিয়ে তো আমি অত্যন্ত আশাবাদী, কারণ আপনার যে আওয়ামী লীগের যে ২ জন ক্যান্ডিডেট ইতিমধ্যে প্রার্থী হয়েছেন, একজন বর্তমান এমপি এবং আরেকজন সাবেক এমপি মন্ত্রী, তাদের ইতিপূর্বের কর্মকাণ্ড বেলকুচিবাসীকে যথেষ্টভাবে বিরক্ত করেছে এবং হতাশ করেছে। তারা ক্ষমতায় থেকে বেলকুচির উন্নয়ন করেননি, বেলকুচির জনগণের যে অধিকার সেগুলি তারা প্রতিষ্ঠা করতে পারেননি। বিএনপির যে নেতাকর্মী ছিল তাদেরকে অত্যাচার নির্যাতন করতে করতে বিএনপির নেতাকর্মীদেরকে মানে চূড়ান্ত সীমায় তারা পৌঁছে দিয়েছেন, যার প্রতিফলন যখন আমি ক্যান্ডিডেট হয়েছি বা হওয়ার আগেই যখন তাদের সাথে কথা বলেছি, তখন তারা আমাকে পূর্ণ সমর্থন দিয়েছেন যে এই আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্ত করার জন্য তাদের উপযুক্ত ক্যান্ডিডেট দরকার। এবং রাজনীতি করতে গেলে অবশ্যই সাহস লাগে এবং রাজনৈতিক নেতা যে হয় তার সাহস আরো বেশি হতে হয়, যেন তার পেছনে নেতাকর্মী কাজ করতে পারে। তো আমরা মনে করি যে আমরা সেই সাহস নিয়েই রাজনীতির মাঠে বরাবর লড়ে যাচ্ছি, জনগণের পাশে থেকে লড়ে যাচ্ছি। আপনি জানেন আমি উপজেলার নির্বাচন করেছিলাম ২০১৪ সালে এই সরকারের আমলে। এরপরে যখন দল আমাকে সমর্থন দেয়নি ২০১৯, তখনও আমি কিন্তু এই এলাকা থেকে নির্বাচন করেছিলাম, অর্থাৎ উপজেলার নির্বাচন করেছিলাম এবং এবারও আমি প্রার্থী হয়েছি ইনশাল্লাহ। কখনোই আমি জনগণকে ছেড়ে, মাঠ ছেড়ে আমি কখনো যাই না। এইখানে বিএনপির যে নেতার গল্প আমাদের সভাপতি মহোদয় করলেন, আমরা সেরকম ভয় ভীতির মধ্যে থাকি না, আমরা মাঠেই মোকাবেলা করি। আমরা কোনো এলাকায় যেতে ভয় পাই না ইনশাল্লাহ। আমাদের সাথে জনগণ থাকে, জনগণের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি এবং আমরা সেই নেতা হতে চাই যেখানে আমাদের সাহস দেখে আমাদের নেতাকর্মীরা সাহস পাবে এবং একটা জায়গায় নির্বাচন করব কিন্তু নির্বাচনী এলাকায় যেতেই পারবো না, সেরকম ভাবে আমরা নির্বাচন করি না। এটা আপনি জানেন যে এটা আমার তৃতীয় নির্বাচন, ২টি স্থানীয় সরকার নির্বাচন এবং আজকে জাতীয় নির্বাচনে আমি অংশ নিচ্ছি। সুতরাং সেই সাহস রেখেই আমরা মাঠে আছি এবং জনগণ আমাদের সাথে আছে দেখে আমাদের এই সাহস, এবং আমরা আশা করি, পূর্ণ ভাবে বিশ্বাস করি আল্লাহ সকল ক্ষমতার মালিক আল্লাহ এই এলাকায় যে আওয়ামী লীগের যে অত্যাচার নির্যাতনের চূড়ান্ত সীমায় পৌঁছেছে, সেই সীমা থেকে মানুষ এতটাই বিরক্ত যে আওয়ামী লীগের বিপরীতে যে ক্যান্ডিডেটই থাকবে তার পেছনেই মানুষ সমর্থন দিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। এবং ইতিপূর্বে এখন বর্তমানের যে ২ জন ক্যান্ডিডেট আছে, দুজনেরই শাসনামল এই বেলকুচির মানুষ দেখেছে
এবং বেলকুচির মানুষ চরমভাবে হতাশ, তারা পরিবর্তন চায়। ধন্যবাদ। জি, জি। আমরা একটু আবার জনাব তাজউদ্দিন আহমেদ আপনি ফিরেছেন। আপনি মাঝে নেটওয়ার্কের জন্য বেশ কিছুক্ষণ ডিসকানেক্টেড ছিলেন। তো আমি আপনার কাছে আবার একটু বিদ্রোহী প্রার্থী নিয়ে, যেটা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, সেই বিষয়টা যদি আরেকবার তুলে আনতে চাই যে বেলকুচি একটা বড় উপজেলা এবং সেইখানে ভোটের সংখ্যাও মানে অনেক বেশি। মানে বেলকুচির ইলেকশনটাই আসলে আমাদের সিরাজগঞ্জ 5 আসনের ইলেকশনে সবচেয়ে বড় প্রভাব বিস্তার করবে। সেইখানে আমরা দেখছি যে পৌর মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান, বেলকুচির উপজেলা চেয়ারম্যান, সাবেক মন্ত্রী যিনি প্রার্থী হয়েছেন তার পক্ষে কাজ করছেন, এবং বেশ কয়েকজন উপজেলা ইউনিয়ন চেয়ারম্যানও স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের পক্ষে কাজ করছেন। সেই হিসেবে আপনারা নৌকাকে জিতিয়ে আনতে কতটুকু আশাবাদী, এবং আপনি নিচে এই বিষয়টিকে কিভাবে দেখছেন যে বর্তমান যে যিনি নৌকা পেয়েছেন জনাব আব্দুল মমিন মন্ডল, তার এমপি হওয়ার সম্ভাবনা কতটুকু, এবং বেলকুচিতে গিয়ে কি কি চ্যালেঞ্জের মুখে আপনারা পড়বেন? জি, জনাব তাজউদ্দিন। ধন্যবাদ আপনাকে। আমি দুঃখ প্রকাশ করছি যে এখানে আসলে আমাদের ওই নেটওয়ার্কের দুর্বলতার কারণে আমি মাঝখানে বিচ্ছিন্ন ছিলাম। আমার আলোচকদের আলোচনা আমার শোনার হয় নাই, তবে বিচ্ছিন্ন হওয়ার আগের দুই একটি পয়েন্ট এবং শেষের দিকে যেটা শুনলাম এটার উপরে আমি একটু বলে তারপরে আপনার প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ। প্রথম হলো স্বতন্ত্র প্রার্থীকে শয়তানতন্ত্র বলা, এরকম একটি কথা আমার বক্তব্যে, এটা আসলে আমার বক্তব্য না, এটা হলো যে একজনের বক্তব্য, সেটাকে কোট করে এটা বলা হয়েছে। সম্ভবত আর কি, যে এটা আমি এভাবে কাউকে বলি না, এটা আমার স্বভাবে নাই। একটা আর একটা হলো যে স্বতন্ত্র প্রার্থীদের বর্তমান যে অবস্থান, আমাদের এখানে 2 জন স্বতন্ত্র প্রার্থী আছেন। বিদ্রোহীটা আসলে এটা হয়তো কোনো দলের নমিনেশন চেয়ে না পাইলে বিদ্রোহী বলা হয়। অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনের দৃষ্টিতে তারা স্বতন্ত্র প্রার্থী। এখানে আমাদের মেজর আব্দুল্লাহ মামুন, তিনিও স্বতন্ত্র প্রার্থী। আব্দুল লতিফ বিশ্বাস, তিনি স্বতন্ত্র প্রার্থী। এইখানে মানুষের কিছু যে কথা, ওনাদেরকে নিয়ে কি ভাষা আলোচনা করেন, সেই জনগণের ভাষাটা বা মন্তব্যটা তারা বোঝার চেষ্টা করেন কিনা। ধরেন এখন এই টক শোতে মেজর মামুন বিজ্ঞ আলোচক, আমার মামা, আমি তার প্রতি অনেক সম্মান রেখে বলি এবং আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক, এটা চোখালির সবাই জানেন। উনি এখনো বিএনপি কে ওন করছেন। আমি তো ভাবছি যে তিনি বিএনপির যে রাজনৈতিক যে তাদের যে বিএনপির রাজনৈতিক যে দেউলিয়াত্ব বা বিএনপি নির্বাচনে আসে নাই, নির্বাচন বর্জন করার যে সিদ্ধান্ত, সেইটাকে উনি বিএনপির সিদ্ধান্ত, বিএনপিকে প্রত্যাখ্যান করে নিয়ে ইলেকশনে আসছেন, এটা আমি ভাবছি। এখন তিনি বিএনপিকে প্রত্যাখ্যান তো করেছেনই, কারণ বিএনপি তো আর ইলেকশনে আসার সিদ্ধান্ত নেন নাই, বিএনপি ইলেকশন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিএনপি ইলেকশন প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছেন। সেইখান থেকে তিনি বিএনপির সিদ্ধান্ত না মেনে তিনি স্বতন্ত্র নির্বাচনে যখন দাঁড়িয়েছেন, তখন এই সরকারের প্রতি বা নির্বাচনের কমিশনের প্রতি পূর্ণ আস্থা রেখেই তিনি দাঁড়িয়েছেন। অথচ তিনি ইলেকশনে এসে সরকার এবং কমিশনের সমালোচনা করছেন এবং বিএনপির পক্ষে কথা বলছেন। আমার প্রশ্ন, তিনি কি বিএনপিকে ওন করেন বা বিএনপি তাকে ওন করেন কিনা? এটা তো হওয়ার কথা না, এটা তো হওয়ার কথা না। তাহলে এটা কোন তন্ত্রের মধ্যে পড়ে? আমার এটা প্রশ্ন। আপনি আসলে আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে যে বিএনপির সিদ্ধান্তটা ভুল ছিল, আর বিএনপির সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে আপনার ইলেকশন করা ভুল হয়েছে। ধরেন এই ধরনের কিছু বিষয়কে, পাশাপাশি আরেকজন যে স্বতন্ত্র প্রার্থী আছেন জনাব আব্দুল লতিফ বিশ্বাস, তিনি আওয়ামী লীগের থেকে তার পদ পদবি ছিল, তিনি জেলার সর্বোচ্চ পদের ছিলেন সাংগঠনিকভাবে, তিনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, সবই আওয়ামী লীগ থেকে পাওয়া। সেই আওয়ামী লীগকে বিসর্জন দিয়ে যখন তিনি নির্বাচনে আসলেন, এবং এর আগে একটা পৌরসভার নির্বাচন, তাদের উপজেলা নির্বাচন বেলকুচিতে, তার উপজেলা চেয়ারম্যান, তারপরে পৌর মেয়র, যাদের কাছে তিনি পরাজিত হয়েছেন, এবং সেই নির্বাচন যুদ্ধে তারা পরস্পরের বিরুদ্ধে যে ভাষায় বিষোদ্গার করেছেন, সেটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আবার ক্ষমতার লোভে তাদের সাথে হাত মিলাইছেন। আসলে এগুলাকে কোন তন্ত্রে ফেলা যায় এটা কিন্তু আমি জানি না। সেই তন্ত্র স্বতন্ত্রকে মানুষ নানান ভাবে নানান ব্যাখ্যা দিয়ে থাকেন, সেটা ওনারা শোনেন কিনা এইটা আমার জানা নাই। এবং আমি স্বাগত জানাই, আমি মেজর মামুনকে স্বাগত জানাই এবং জননেতা জনাব আব্দুল লতিফ বিশ্বাস, ওনাকে আমি স্বাগত জানাই। যে আমি আপনাদের অবস্থানটা আসলে কতটুকু? আচ্ছা আমি বলছি, আমি অবস্থান দুর্বল হয়ে পড়ছে বলে শুনছি। আচ্ছা শোনেন, আমি তো তাদের দুজনকে স্বাগত জানাই, কারণ আমাদের নেত্রী জননেত্রী
শেখ হাসিনা নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য, প্রতিযোগিতামূলক করার জন্য স্বতন্ত্র প্রার্থীদেরকে তিনি আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে তারা এসেছেন। তা আমি আওয়ামী লীগের পক্ষ থেকে আমি 2 প্রার্থীকে, এবং এটা আমি আমাদের এমপি মহোদয় জননেতা আলহাজ আব্দুল মমিন মন্ডল তিনি যখন নমিনেশন নিয়ে আসলেন, তখন আমরা সকল স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীকে স্বাগত জানাচ্ছি, এবং তাদের প্রার্থী হওয়ার ব্যাপারে, তাদের নির্বাচনে প্রচার প্রচারণার ব্যাপারে আমাদের তরফ থেকে সকল রকম, আমাদের তরফ থেকে কোনো বাধার তো প্রশ্নই ওঠে না। এরকম এতটুকু নজির যদি দেখাইতে পারেন, বরং বললে সহযোগিতার হাত আছে, তারা যদি কোথাও করতে চান। এখন তারা নির্বাচনে দাঁড়াবেন, মাঠে আসবেন না, ভোট চাবেন না, আর সরকারের সমালোচনা করবেন, আওয়ামী লীগ অত্যাচার করতেছে, আওয়ামী লীগ এই করতেছে। এটা আসলে আপনি টকশোর আয়োজন করছেন, আপনি কলাম লেখেন, আপনার একটা দৃষ্টিভঙ্গি আছে। আর বেলকুচি বেলকুচিটা হলো বেলকুচির বর্তমান এমপি মহোদয় তার 5 বছরের শাসন আমলে তিনি বেলকুচিটাকে যেভাবে তিনি রেখেছেন, বেলকুচির মানুষের আস্থা অর্জন করেছেন। আর আস্থা অর্জন করেছেন বলেই তিনি সবচেয়ে জনপ্রিয় প্রার্থী বলেই জননেত্রী শেখ হাসিনা তাকে আবারও নৌকা মার্কা তাকে দিয়েছেন, দল তাকে মনোনয়ন দিয়েছেন। আর এদেশের মানুষের ভালোবাসা কার প্রতি আছে, ভোটের অবস্থা কি আছে, সেটার জন্য অবশ্যই আমাদের সকলকে আগামী 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো অবস্থা দুর্বল সবল, নির্বাচন শুরু হবে 18 তারিখ থেকে। 18 তারিখ থেকে ইলেকশন শুরু হবে। এখানে আপনারা অবশ্যই দেখবেন যে সেই নির্বাচন চলাকালীন সময় হয়তো প্রার্থীদের বিভিন্ন প্রার্থীর পক্ষে বিপক্ষে কথা সমালোচনা এটা থাকে। তবে আমি বিশ্বাস করি একজন প্রার্থী, একজন সংসদ সদস্য বা যে কোনো জনপ্রতিনিধি তার মেয়াদের শেষের দিকে এসে তিনি যেভাবে জনগণের মাঝে তার একটা ইমেজ ধরে রেখেছেন এবং দল তাকে যেভাবে রিসিভ করেছেন, এখানে দল তো সুসংগঠিত, বেলকুচি আওয়ামী লীগ সুসংগঠিত, এনাদপুর এবং চৌখালী সুসংগঠিত। কাজেই আওয়ামী লীগের সাথে জনগণের যে সম্পৃক্ততা, আর এইখানে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী যারা, তাদের অতীত বর্তমান সব মিলে আমি মনে করি যে নৌকার পক্ষে আগামীতে একটা ভোট বিপ্লব হবে। এবং যারা কখনোই নৌকায় অতীতে ভোট দেন নাই, তারাও এই নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। কাজেই এই নির্বাচনে দর্শকদের একটা প্রশ্ন মাঝখানে আপনাকে করি, যেটা আপনি মাঝখানে যেটি বললেন যে উন্নয়নের অনেকেই অনেক বিভিন্ন রকমের কমেন্ট করেছেন, তার মধ্যে একটা যদি বলি, মাঝখানে আপনি উন্নয়নের কথা যেটা বললেন, জনাব মোহাম্মদ বাবুল আক্তার তার একটা কমেন্ট যেটি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে উন্নয়নের ছোঁয়া নাকি আমাদের নেটওয়ার্ক, যার জন্য আপনি নিজেও যুক্ত হতে পারছিলেন না অনলাইনে। এই সেটা ঠিক বলছেন। নেটওয়ার্কের যে বিষয়টা, ধরেন নেটওয়ার্ক মানুষ উন্নত চায়, ঠিক আছে, মানুষ যে এই যে নেটওয়ার্কের চাহিদা, 10 বছর আগে মানুষের চাহিদা কিন্তু নেটওয়ার্ক ছিল না। আজ থেকে 15 বছর আগে মানুষের চাহিদা ছিল ভাত, মানুষের চাহিদা ছিল কাপড়। এখন মানুষ নেটওয়ার্ক চায়, মানুষ বিদ্যুৎ চায় না, কারণ বিদ্যুৎটা ঘরে ঘরে পৌঁছে গেছে। তারপরে 7 বছর আগে মানুষ বিদ্যুৎ চাইতো, সেটা মানুষ ঘরে ঘরে পৌঁছে গেছে। এখন মানুষ নেটওয়ার্ক চায়, তারপরে 4G চাবে, 5G চাবে। মানুষের চাহিদা এভাবে বৃদ্ধি হচ্ছে, কারণ সরকার উন্নয়ন করেছে, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে বলেই আজকে নেটওয়ার্ক একটু ত্রুটিও মানুষ এটা মেনে নিতে পারছে না। এরকম চাহিদা সৃষ্টি হবে যখন একটা দেশ উন্নত হয়, সরকার দেশের বিভিন্ন রকম উন্নয়ন করেন, তখন মানুষের জীবনযাত্রার মানের জন্য আরো চাহিদা, নতুন নতুন চাহিদা তৈরি হবে। সেটাকে আমরা স্বাগত জানাই। আর এই যে তার চাওয়া, যে নেটওয়ার্কের চাওয়া, এটা উন্নয়নেরই একটা নিদর্শন। জি, আচ্ছা, আমরা একটু জনাব জাহিদ মোল্লা আপনার কাছে যদি যাই, যে আপনি আমাদের আলোচনা শুনলেন, মাঝখানে উন্নয়নের প্রসঙ্গ আসলো, তারপর বিএনপি ভুল করেছেন বলেও জনাব তাজউদ্দিন বললেন যে নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে, এবং আপনি সর্বশেষ আপনি যদি এটাই এরপরে আর 1 মিনিট করে আমাদের আলোচকদের সময় দিব, তার আগে আপনি যদি ছোট আমি একটু সংশোধন দেই, বিএনপি ভুল করেছে আমি সেটা বলি নাই, বিএনপির জায়গায় বিএনপি সঠিক করেছেন হয়তোবা। আমি বলছি যদি বিএনপি ভুল করে থাকেন, তাহলে বিএনপির নেতা মেজর মামুন মানে তিনি শুদ্ধ করলে তাহলে বিএনপি ভুল। আর যদি বিএনপি সঠিক কাজ করে থাকেন, তাহলে মেজর মামুন ভুল করছেন। আমি এইটা বলেছি, কারণ তিনি বিএনপির পক্ষে কথা বলছেন, অথচ বিএনপির সিদ্ধান্ত মানেন নাই।
আমি এটা বলছি, এটা তো কোনো এই এটা বিষয়টা কোনো তাহলে নীতির মেজর মধ্যে মামুনের পড়লো না। কাছেই জানতে এই চাই। আমি জি, এই বিষয়টা তাহলে মেজর মামুন ওনার কাছেই জানতে চাইবো। তাহলে জনাব জাহিদ মোল্লা, জি আপনি সরকারের যে বর্তমান সময়ের যে উন্নয়নের কথাও যেটি বললেন, যে চাহিদাও বেড়েছে এই উন্নয়নের জন্য, জনাব তাজউদ্দিন বললেন, এবং বর্তমান সময়ে আপনি ইতিমধ্যেই জানেন যে এলাকায় একটি নির্বাচনী যে পরিবেশ সেটি শুরু হয়ে গেছে, এবং চারদিকে প্রচারণাও শুরু হয়ে গেছে মোটামুটি বলা যায়। আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি যদি আমরা এটাকে বলি যে নির্বাচনী আমেজ, সেটাও শুরু হয়ে গেছে। তো জনাব জাহিদ মোল্লা, আপনারা কি বিচ্ছিন্ন হয়ে গেলেন কিনা, জনবিচ্ছিন্ন হয়ে গেলেন কিনা, জনাব জাহিদ মোল্লা? আমরা আপনাকে ধন্যবাদ। আমরা আরো জনগণের মধ্যে সম্পৃক্ততা আমাদের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন আওয়ামী লীগের দুটা পক্ষ, একটা পক্ষ লতিফ বিশ্বাসের সাহেবের, আর একটা পক্ষ মমিন মন্ডল সাহেবের। এদের মধ্যে একটা পাল্লা বাইজা গেছে, যে আমরা পাল্লা বাঁধার কারণে দুই পক্ষের লোকজন ভোট দেওয়া বা ভোটের প্রচার করার জন্য বা মিটিং মিছিল করার জন্য তারা একটা পরিবেশ সৃষ্টি করতেছে, যার কারণে ভাবতেছে যে ওই নির্বাচনের উৎসমুখর পরিবেশ হচ্ছে। আসলে এখানে উৎসমুখর পরিবেশ বলতে বুঝাইতেছে তাদের দ্বন্দ্ব একটা উৎসমুখর পরিবেশ বুঝাইতেছে। একজন আজকে এখানে মিটিং করলে কাল বাকিজন আর এক জায়গায় মিটিং করে তার বিরুদ্ধে বলতেছে। এটা হলো উৎসমুখর। আসলে তো এনে উৎসমুখর বলতে কোনো কিছু নাই, জনগণ তো ভোট দিতেই যায় না। আপনি নিজেও দেখছেন যে আসলেও তো বিভিন্ন জায়গায় কুকুর, ছাগল, শিয়াল আপনার কেন্দ্রে কেন্দ্রে বসে থাকে। এটা তো বাংলার জনগণ, বাংলার জনসাধারণ সবাই দেখছেন। এখানে আর একটা বিষয় হলো উন্নয়ন দেখেন, বেবিস্টান থেকে একটা রাস্তা বন্যার মোড় পর্যন্ত ছিল, 1.5 বছর পর্যন্ত কাজই করছে। আপনার খোয়ার ধুলায় বালি ময়লা মানুষের নাক বান্ধা চোখ বান্ধা যাইতে হইতো। আর একটা বিষয়, বন্যা থেকে রেহাইপুকুরে একটা রাস্তায় পর্যন্ত রাস্তাটা আপনার এখনো রাস্তাই হয় নাই। চোহালিতে উন্নয়নের ছোঁয়া তো মানুষের চোখেই পড়ে না। উন্নয়ন বলতে তো আমরা চোহালিতে কোনো কিছু দেখি না। আমার নিজের একটা প্রাইমারি, সেটা একটা টিনের ঘর আছে, সেখানে উন্নয়ন হচ্ছে। তাহলে কেমনি করে বলতে পারি উন্নয়নের কোনো ছোঁয়াই চোহালিতে নাই? উন্নয়ন কারো তাহলে আমি জি, আপনার একটু একদম শেষ কথা যদি আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার কাছে এরপরে আর আসবো না। সেটি হলো যে 7 জানুয়ারি ইলেকশনের ব্যাপারে খুব ছোট্ট করে যদি আপনার মন্তব্য করেন, যে 7 তারিখে ইলেকশন কেমন হচ্ছে এবং আদৌ হচ্ছে বলতে আপনি কি মনে করছেন? আপনারা কি সেটি প্রতিহত করতে পারবেন? আপনারা সক্ষম? আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। আমরা আমাদের চেষ্টা কোনো ত্রুটি থাকবে না। আমরা অবশ্যই চেষ্টা করবো যে 7 তারিখে নির্বাচন যাতে না হয়, বানচাল হয়, সেটাই আমরা চাবো। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমরা এই লক্ষ্যে আমরা কাজ করে যাইতেছি ইনশাল্লাহ। জি, জি। তাহলে আমরা একটু মেজর মামুন, আপনার কাছে যেই প্রশ্নটি ইতিমধ্যেই জনাব তাজউদ্দিন উনি বলেছেন যে হয় বিএনপি ভুল করেছে, না হলে আপনি ভুল করেছেন। যে কোনো একজন ভুল করেছেন, সেই একটি বিষয়। আর সেই সাথে আরেকটা কমেন্টে আসছে, সেটা হলো আপনাকে কেউ আওয়ামী লীগের ডামি প্রার্থী মনে করছেন। একটু খুব ছোট্ট করে যদি বিষয়গুলোর জবাব দিতেন। কেউ আওয়ামী লীগের ডামি প্রার্থী মনে করছেন আপনাকে, এবং আপনি আপনি ভুল করলেন না বিএনপি ভুল করলো, সেই বিষয়টি প্রশ্ন তুলেছেন জনাব তাজউদ্দিন। আপনি যদি বিষয়টি ক্লিয়ার করতেন অল্প আপনার সময়। শেষ প্রশ্নটা দিয়ে আমি উত্তর দেই। যে কেউ মনে করছে আওয়ামী লীগের ডামি প্রার্থী। ভালো কথা, যদি মনে করে যে আওয়ামী লীগের ডামি প্রার্থী, আমার বাক্সে সবাই ভোট দিক না, ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে ফেলে দিক, এটা হলেই তো হয়ে যায়। মানে আমি ডামি হই আর যাই হই, ভোট যদি আমার বাক্সে জনগণ ফেলে, সেক্ষেত্রে তো আওয়ামী লীগের নৌকা নিশ্চয়ই নির্বাচিত হবে না। কিন্তু মানে ডামি প্রার্থীকে নিশ্চয়ই, ডামি প্রার্থীকে তো জেতানোর জন্য আসলে দাঁড় করানো হয় না। না, জেতানো আর না জেতানো তো এটা জনগণ ব্যবস্থা নেবে। এটা জিতানো না জিতানোর আর বুদ্ধি কি আপনি সেটা বলবেন তো। জনগণ যদি আমার সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়, জনগণ যদি নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যেতে পারে, তাহলে তো তারা ভোট দিবে। এবং আপনারা জানেন যে 2 জন আওয়ামী লীগের প্রার্থী পাল্টাপাল্টি দাঁড়িয়েছে, তারাই ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবেন। যে হচ্ছে গিয়ে যে কার জন্য প্রশাসন বা পুলিশ কাজ করবে, আসলে এখানে কি কারো পক্ষে কাজ করতে পারবে? 2জনই তো আওয়ামী লীগের প্রথিতযশা রাজনীতিবিদ এবং খুব শক্তিশালী প্রার্থী তারা 2জন। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যদি মনে করে কেউ ডামি, তো ডামিতে ভোট দিয়ে দিক, ভোট দিয়ে দিলে তো কেউ না করবে না। এবং ওইখানে রেজাল্ট নিশ্চয়ই লতিফ বিশ্বাস সাহেব এলাও করবে না যে এখানে একটা কারচুপি হোক, কিংবা মমিন মন্ডল সাহেবও এলাও করবে না যে এখানে কারচুপি হয়ে লতিফ বিশ্বাস সাহেব জিতুক। সুতরাং প্রত্যেকটা প্রতিযোগী, এখানে যে অংশগ্রহণকারী প্রার্থী, সবাই প্রতিযোগিতামূলক ভাবেই এখানে নির্বাচনে অংশগ্রহণ করবে। এখানে কোনো ডামি বলে কোনো শব্দ এখানে ব্যবহার করেও আসলে বাস্তবিকভাবে কোনো লাভ নাই। এটা হচ্ছে গিয়ে একটা কথার কথা বলা হয়েছে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, করলেন কিন্তু জি জি
জি জি, ভাই। বলেন বলেন। জি, ওই যেটি তাজউদ্দিন প্রশ্ন করছেন আপনার কাছে, জি। আপনি ভুল করলেন নাকি? তাজউদ্দিন আহমেদ মামার তা প্রশ্নটা আসলে তো অপ্রাসঙ্গিক, কারণ ওনার নিজের দলেই তো ওনার নৌকার বিপরীতে প্রার্থী দাঁড়িয়ে আছে। সেখানে উনি আমাকে কিভাবে বলেন? আমার তো দলের কেউ প্রার্থী হয়ই নাই। আমি তো প্রতিবাদ হিসেবে আমি এইখানে প্রার্থী হয়েছি, আমার তো দলের কোনো প্রার্থী নাই। এবং আমি তাজউদ্দিন আহমেদ এবং আমাদের যে বিএনপির সভাপতি মহোদয় আছেন, দুজনেই আমার সম্মানিত ব্যক্তি, দুজনেই আমার মামা, মানে আমার বাবার শ্যালক হয়। তো সেই ক্ষেত্রে দুইজনকে আহ্বান করব যে আপনারা চৌহালিবাসী, এখন আপনারা যে উন্নয়নের আহ, যে অভাব যেটা আপনারা বোধ করছেন, এই যে আপনার যে রাস্তার কথা বললেন, যে নদী ভাঙনের কথা বললেন, এই কাজগুলো হতে গেলে আপনাদের এই পারের থেকে আপনাদের নিজের বাড়ির হ্যাঁ, সংসদ সদস্য বা এমপি বা নেতা লাগবে। সেই দিকে আমি অত্যন্ত আশাবাদী যে আপনারা এখন যে যাই বলেন না কেন, ভোটের মাঠের শেষ দিকে এসে সবাই আমরা চৌহালিবাসী এক হব, এবং আমরা এই নৌকার বিপরীতে কিংবা এই মানে আমাদের যে চৌহালির ভূখণ্ড, যে অবহেলিত ভূখণ্ড, এই ভূখণ্ডের পক্ষেই আপনাদের রায় যাবে, এইটাই আমি আশা করি। জি, জি, ধন্যবাদ। আমি জনাব তাজউদ্দিন, আপনার কাছে যদি আসতে চাই, আপনি সব সব আলোচনা শুনলেন। একজন প্রশ্ন করেছেন যে চৌহালি প্রবীণ আওয়ামী লীগাররা বেশ অবহেলিত, এটা খুব অল্প করে ছোট্ট করে আপনি জবাবটা দিবেন এই প্রশ্নটা। আর সেই সাথে সুষ্ঠু নির্বাচন প্রতিহতের কথা যেটি জনাব জাহিদ মোল্লা বললেন, সেইটা কতটুকু সফল হবে, মানে 7 তারিখের ইলেকশন প্রথমত সফল হবে কিনা, দ্বিতীয়ত এটি সুষ্ঠু হবে কিনা, বা সহিংসতা মুক্ত হবে কিনা, আপনি খুব ছোট্ট করে যদি উত্তরটা দিন। জি, জনাব তাজউদ্দিন, আপনি, আপনার মিউট করা আছে, আনমিউট করতে হবে। বিএনপির নির্বাচন প্রতিহতের যে ডাক, এটা তো আসলে বিএনপির বর্তমান যে চলমান আন্দোলন, তাদের হরতাল অবরোধের কর্মসূচি দেখেই বোঝা যায় নির্বাচন প্রতিহত তাদের কত মানে এটা তাদের জন্য এটা কত আদৌ সম্ভব কিনা। তো আসলে বিএনপি কর্মসূচিগুলা ঘোষণা করেন তাদের বর্তমান বাস্তবতা, সাংগঠনিক অবস্থা, জনপ্রিয়তা এসব বিবেচনা করে করেন কিনা, এটা আমার যথেষ্ট প্রশ্ন। কারণ তাদের কিছু কর্মসূচি একেবারেই হাস্যকর, যেমন এক দফা আন্দোলন, সরকার পতনের আন্দোলন। তো আবার ইলেকশন প্রতিহত করা, সেটার প্রতিহত করার মতো কোনো সাংগঠনিক শক্তি বা জনগণের মধ্যে অবস্থান বিএনপির এই মুহূর্তে আছে বলে আমি মনে করি না। আর সুষ্ঠু জি, নির্বাচনের তাহলে ব্যাপারে আমি 7 তারিখের ইলেকশনটা, শতভাগ আশাবাদী। জি, 7 তারিখের ইলেকশন সহিংসতা মুক্ত এবং সুষ্ঠু হবে কিনা? আমি আমি মনে করি আমি 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 মনে করি যে বিএনপি যদি কেন্দ্রীয়ভাবে কর্মসূচি দেনও, কারণ আমি মাঠে আছি, মাঠের বিএনপির যারা বিএনপি করেন তাদেরও মনোভাবটা আমি জানি। এবং আপনি এটা আজকে নোট করে রাখেন, বিএনপির লোকজন ভোট দিতে যাবেন, জি, কাকে দিবেন সেটা তাদের পছন্দের প্রার্থীকেই দিবেন। এটা এটা বিএনপির এই বর্জনের কর্মসূচি কিন্তু তারা এটা বর্জন করতে পারেন, কিন্তু লোকজন ভোট দিবেন। আর একটা কথা জি, হলো যে এইখানে প্রবীণ নেতারা বঞ্চিত হচ্ছেন। নির্বাচন, দল, আদর্শগত একটা জায়গা, এইখানে প্রবীণ নেতারা তারা দলের সাথে আছে না বিদ্রোহীর সাথে আছেন, কারণ যিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দাঁড়াইছেন তিনি, তার নৈতিকতা, তার আদর্শের ব্যাপার। আর উন্নয়নের জন্য এমপি প্রার্থী কোন জায়গার সেটা কিন্তু বড় বিষয় না, সেটা হইলো তার আন্তরিকতা এবং উন্নয়ন করার যোগ্যতা। সেই যোগ্যতার স্বাক্ষর রেখেছেন আলহাজ আব্দুল মমিন মন্ডল। তিনি গত 5 বছরের চৌহালির সকল সমস্যা, আসলে এইটা এক ধরনের জ্ঞান পাপীর মতো। জি, কারণ আমার মামা মেজর মাসেন যে নদী ভাঙন রোধ কাজ, এখন এইটা তারা না দেখলেও জনগণ দেখে, জনগণ প্রশংসায় ভাসতেছে যে এখানে মমিন জি, মন্ডল সাহেবের মতো একজন দক্ষ সংসদ সদস্যের কারণে আজকে চৌহালির রক্ষা বাঁধের কাজ চলমান আছে। জাহিদ মোল্লা সাহেব জি, উন্নয়ন দেখেন না, অথচ তার বাড়িতে যাওয়ার, উনি পাকা রাস্তায় বাড়ি যান, আমি যতটুকু জানি উনি বাড়ি যান পাকা রাস্তায়, এবং এটা আওয়ামী লীগ সরকার করেছেন। ওনারা মনে ওনার বাড়ির রাস্তা পাকা ছিল না, এবং এখন পাকা রাস্তা যদি কখনো একটু ভাঙ্গে, সারা বাংলাদেশের সারা পৃথিবীর সব জায়গায় পাকা রাস্তা ভাঙবে, রিপেয়ার হবে, একটু ধুলা উঠলো, সেটা উনি আজকে বলতেছেন। তো ধুলা তো উঠবেই, পাকা রাস্তায় তো ধুলা উঠবেই, এবং সেটা জি, সংস্কার হয়, আবার কাজ চলে। এখানে আমাদের নদী রক্ষা বাঁধের কাজ হচ্ছে, উপজেলা বিলীন হয়েছে, সে উপজেলা নির্মাণ কাজ চলমান, আমাদের অন্যান্য রাস্তাঘাট গুলা টেন্ডার হয়েছে, কাজ চলতেছেন।
আমার মনে হয় যে আমাদের দুইজন বিজ্ঞ আলোচক, ওনারা দুইজনই আমার খুবই ঘনিষ্ঠ। জাহিদ মোল্লা আমার খুব ঘনিষ্ঠ, এটা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না যে আওয়ামী লীগ আর বিএনপির সভাপতি এত ঘনিষ্ঠ হয় কিভাবে। আমাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর। মেজর মামুন সাহেবের সাথেও কিন্তু আমার মনে হয় তারা দুইজনই এলাকার ব্যাপারে খোঁজ খবর একটু কম রাখেন, তাদের কথাবার্তায় আমার মনে হয়েছে। কারণ তারা সরকারের সমালোচনা করতে গিয়ে এমন সব বিষয়ে কথা বলেছেন যেটা একেবারেই ভিত্তিহীন। এটা আমি বলবো জি যে আপনারা একটু এলাকার খোঁজ খবর রাখেন, কারণ আপনারা যে দলই করেন এলাকার প্রতি আপনাদের যথেষ্ট দায়িত্ব আছে। আমাদের চৌহালির যে মূল সমস্যাগুলো সেটিকে জি আপনি আপনারা দেখেন আপনি যে কিভাবে আপনি যদি সমাধান এখন হচ্ছে। জি এর বাইরে জি যে জনাব সমস্যাটা তাজউদ্দিন, আছে সেটা বললে ভালো হয়। নদী ভাঙ্গনের কাজ জি আপনি চলমান। আপনি শেষ জি কথা, বলেন। জি আপনি, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে আসছি, আপনি শেষ কথা যদি বলেন, শেষ কথা শেষ কথা সিরাজগঞ্জ 5 আমি আসনের আমি নির্বাচন মনে নিয়ে। করি জি সিরাজগঞ্জ 5 আসনে আমি এখানে আমার বিজ্ঞ আলোচকদের একজন আমার তিনি প্রার্থী, আমি আগেও বলেছি প্রার্থী হিসাবে তাকে স্বাগত জানাই। আপনি জনগণের উপর আস্থা রাখুন, আপনি নির্বিঘ্নে আপনার নির্বাচনী প্রচারণা আপনি চালাবেন। এখানে আমাদের দলের তরফ থেকে আপনার প্রচারণায় বিঘ্ন হওয়ার মতো কোনো কারণ নাই, এবং আপনি সেটা 18 তারিখের পর থেকে চালান, আপনাকে স্বাগত জানাই। এবং আমার অন্য আলোচক বিএনপির সভাপতি জনাব জাহিদ মোল্লা, তাকে বলবো যে আসলে আগামী 7 তারিখ নির্বাচন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হবে, ইলেকশনও হবে, জননেত্রী শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবে। তো আসলে এই জি আমাদের চৌহালি এটা একটা সমস্যা সংকুল এলাকা, ভৌগোলিক কারণে নানান প্রাকৃতিক দুর্যোগে আমরা ক্ষত বিক্ষত, যেটা মানুষের হাত নাই। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, নদী ভাঙ্গন, সেটা থেকে এলাকাকে রক্ষা করার জন্য সকলেই নৌকা মার্কায় ভোট দিবেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। ইনশাল্লাহ আমরা চৌহালিকে আবার পুনর্গঠিত জি করব। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি নৌকা মার্কায় ভোট চাইলেন। জি জাহিদ মোল্লা, জনাব জাহিদ মোল্লা, আপনি শেষ কথা এক কথায় যদি শেষ করেন, খুব অল্প করে, ছোট্ট করে, আধা মিনিটের মধ্যে। জি আমাদের সাথে এত সম্পর্ক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রথমে আমার নামে অফিস করে মামলা দিচ্ছে, এই তো আর কি। এরকম সম্পর্ক, অদূর সম্পর্ক আর কি, যাতে এলাকা যাইতে না অফিসটা তো পারে এই কথাটা অফিসটা তো সুস্পষ্ট। পোড়ানো হয়েছে, ঘরের মালিক মামলা দিছেন, অফিসটা তো জ্বালানো হয়েছে। তো এটা এটা তো আওয়ামী লীগের আসলে বিএনপি সভাপতির বিএনপি বাইরে কিছু হয় না, আমাদের সভাপতির এখন বাইরে সারা কিছু হয় না। বাংলাদেশ, হ্যাঁ জনাব জাহিদ আওয়ামী মোল্লা, লীগের জনাব সভাপতি জাহিদ মোল্লা, আপনি যদি এটা 7 তো আমি তো জানুয়ারি, এই মামলার বাদী না, আমি তো এই বাদী, মামলার বাদী না। আমি খুব যখন মামলা গুরুত্বপূর্ণ সভাপতি একটা যেটা হবো কথা যার বলেন যে, ঘরটা পুড়ছে, যার ঘরটা পুড়ছে তারা তো জি ঘর পুড়ছে বাদী হবে না? এটা তো সংসদে তো এটার ইন্ডেমনিটি হয় নাই যে ঘর পোড়া মামলা করা যাবে না। জি এটা ভুক্তভোগী ইন্ডেমনিটি মামলা হয়েছিল, করবে, এটা বঙ্গবন্ধু বললেন। হত্যা হত্যার জাহিদ বিচার মোল্লা, হবে না জনাব এটা। জাহিদ মোল্লা, আপনি শেষ কথায় যদি 7 জানুয়ারি ইলেকশন নিয়ে শেষ কথাটা বলেন, 7 জানুয়ারি ইলেকশন নিয়ে শেষ কথা। আগামী ইলেকশন আমরা কেন্দ্রীয়ভাবে আমাদের যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা পালন করবো অক্ষরে অক্ষরে। জি জি জনাব মেজর মামুন, আপনিও শেষ কথা বলবেন আনমিউট করে। জি, ধন্যবাদ। আমি শুধু আহ, আহ, সম্মানিত আলোচক যে আওয়ামী লীগের আমাদের উপজেলা সভাপতি মহোদয়ের একটি সুনির্দিষ্ট কথার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। উনি বলেছেন যে জনগণ কিন্তু ভোট দিতে যাবে, বিএনপির লোকজন কিন্তু ভোট দিতে যাবে। ওনারা কি ভাবছেন যে বিএনপির লোকজন গিয়ে নৌকা কিংবা নৌকার প্রার্থীকে ভোট দেবেন? এই সেটা কথাটার বলি দিকে নাই, আমি দৃষ্টি বলছি রেখে, তার পছন্দের না না, প্রার্থীকে দেবে। পছন্দের আমি কিন্তু প্রার্থীকে, এটা হ্যাঁ বলছি, সঠিক। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। জি, বুঝছেন না? আমরাও সেটার ব্যাপারে অত্যন্ত আশাবাদী। এই জি কথাটাই আমি জি। বিএনপির সভাপতি মহোদয়কে বলবো যে ওনার এই কথাটার দিকে আপনারা দৃষ্টি রাখবেন, এবং জনগণ যেন আপনার জনগণকে আপনি ধরে রাখার জন্য যে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করার ব্যাপারে আপনার সক্রিয় ভূমিকা, এটা আন্দোলনের অংশ হিসেবেই নেবেন। এবং আপনার জি যে আপনি একজন দক্ষ নেতা, এবং নেতা হিসাবে আপনার দায়িত্বর ব্যাপারে আমি আহ্বান জানাতে চাই যে আপনি এই আওয়ামী লীগ দুঃশাসন থেকে এই এলাকাকে রক্ষার জন্য, এই এলাকার উন্নয়নের জন্য আপনি নৌকা এবং নৌকার সমর্থক প্রতীকের বিরুদ্ধে জি আপনার যে নেতাকর্মী আছে তাদেরকে আপনার নির্দেশনা দিবেন, যাতে নীরব বিপ্লবের মাধ্যমে এখান থেকে আওয়ামী লীগের দুঃশাসন মুক্ত জি হয়। ধন্যবাদ। জি জি সব মিলিয়ে আপনাকে আমাদের সম্মানিত 3 জন আলোচক ছিলেন
জনাব জাহিদ মোল্লা, জনাব মেজর আব্দুল্লাহ আল মামুন এবং জনাব তাজউদ্দিন, আপনাদেরকে ধন্যবাদ। জনাব সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা শুরু থেকেই একদম নেটওয়ার্কের যে একটি নেটওয়ার্ক ইন্টারাপশনের জন্য শুরু থেকেই প্রোগ্রামটি ভালো মতো শেষ পর্যন্ত কন্টিনিউ করতে বেশ বেগ পেতে হয়েছে। বেশ কয়েকবার আমাদের ইন্টারাপ্টেড হয়েছেন। জনাব তাজউদ্দিন উনি নিজেও ভুক্তভোগী হয়েছেন এই নেটওয়ার্কের দুরবস্থার জন্য। উনি বলেছেন যে আমরা যদি আলোচনার সারাংশ কথা শেষ করি, সেটা হলো বিএনপির পক্ষ থেকে জনাব জাহিদ মোল্লা বললেন যে নির্বাচন প্রতিহত করবেন তিনি এবং দলীয় যে নির্দেশনা আসবে সেটা তিনি বাস্তবায়ন করবেন। জনাব তাজউদ্দিন বললেন যে আগামীতে 7 জানুয়ারি ইলেকশনের মাধ্যমে শেখ হাসিনা আরেকবার নতুন করে সরকার গঠন করবেন এবং আশা করি উনি সেই আশাবাদ ব্যক্ত করলেন এবং সর্বশেষ মেজর মামুন তিনিও ভোট চাইলেন তার নিজের জন্য এবং জনগণ যাতে ভোট দিতে পারে সেই পরিবেশটি বজায় থাকুক সেটা তিনি চান। সুপ্রিয় দর্শক মন্ডলী, ধন্যবাদ। আবার অন্য আরেকটি বিষয় নিয়ে অন্য সময় আবার কথা হবে। সবাইকে আজকের অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ এবং আজকের আলোচকদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।